প্রিয় ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোভিড-19-এর কারণে আমাদের স্কুলের কার্যক্রম এখন বাসায় বসেই ফরিদপুর ভার্চুয়াল স্কুল এর মাধ্যমে অনেকটা সম্পন্ন হচ্ছে। যারা এটা আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমার এই ক্লাসটি হওয়ার কথা ছিল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, কিন্তু এই কোভিড-19-এর কারণে আমরা ফরিদপুর ভার্চুয়াল স্কুলে সমবেত হয়েছি। আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্বের উপরে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো, তোমরা ইতোমধ্যে দ্বিতীয় পরিচ্ছেদটা লক্ষ্য করেছ। এটা ধ্বনিতত্ত্ব। আসলে এই যে আমি কথা বলছি, এটি মূলত ভাষার মাধ্যমে কথা বলছি। তো এই ভাষা সম্পন্ন হয়, এই ভাষাকে বিশ্লেষণ করলে কিছু ধ্বনি পাওয়া যায়, যেটা প্রত্যেক ভাষাতেই, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, বাংলা সহ পৃথিবীর যত ভাষা রয়েছে, এই ভাষাগুলো বিশ্লেষণ করলে তার কিছু মৌলিক অংশ পাওয়া যায়। এই মৌলিক অংশটা দুভাবে আমরা বলতে পারি। ভাষার যে দুটো প্রকাশ মাধ্যম রয়েছে, একটা হলো লিখিত রূপ, আরেকটা হলো কথ্য রূপ। আমরা যখন কথা বলি তখন ভাষার এই ক্ষুদ্রতম যে অংশ থাকে, এটাকে আমরা বর্ণ বলতে পারি, এটাকে আমরা ধ্বনি বলতে পারি। এবং এই ধ্বনিকেই যখন আমরা লিখে প্রকাশ করি তখন এটাকে বর্ণ বলা যায়। অর্থাৎ ভাষার যে একক রয়েছে, এই ভাষার একক লিখিত একক হিসেবে আমরা বলতে পারি বর্ণ, আর একই সাথে আমরা বলতে পারি যে কথ্য রূপটা রয়েছে, এই কথ্য রূপের ক্ষুদ্রতম অংশ বা একক হলো ধ্বনি। বাংলা ব্যাকরণের যে চারটি অংশ রয়েছে, মৌলিক চারটি অংশ রয়েছে, এই ধ্বনি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় এটা ধ্বনিতত্ত্ব। এরপর রয়েছে রূপতত্ত্ব, তারপর রয়েছে বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো এ পর্যায়ে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা উপস্থাপন করব। আমরা চলে আসি আজকের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব। তো এই ধ্বনিতত্ত্বের আলোচনায় থাকে ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রকৃতি, ধ্বনির লিখিত রূপ, বর্ণ, এরপরে থাকে নত্ব শব্দবিধান, সন্ধি, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমেই জানব ধ্বনি কি। কিন্তু তার আগে যেহেতু আমরা বলেছি ধ্বনি উচ্চারিত হয়, তাহলে ধ্বনি কিভাবে, কোথা থেকে উচ্চারিত হয়? এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মুখমণ্ডল দেখতে পাচ্ছি। এই মুখমণ্ডলে কিছু এই প্রত্যঙ্গ রয়েছে, যেমন ঠোঁট, দাঁত, ভেতরে রয়েছে জিহ্বা, জিহ্বার উপরে রয়েছে তালু, এবং ভেতরে রয়েছে অধিজিহ্বা, তারপরে রয়েছে কণ্ঠনালী, শ্বাসনালী, কণ্ঠনালী, এখানে রয়েছে স্বরযন্ত্র, ভেতরে রয়েছে ফুসফুস। আসলে মানবদেহে ফুসফুসের গুরুত্ব অপরিসীম। ফুসফুস সার্বক্ষণিক পাম্প করে, সে বায়ু ত্যাগ করে এবং গ্রহণ করে। আসলে মূলত ফুসফুস বায়ু ত্যাগ করে, গ্রহণ করে, এটার মাধ্যমে আমরা জীবন ধারণ করি। কিন্তু আমাদের এই জীবনের সবচেয়ে প্রিয় যে বস্তুটা, সেটা হলো আমাদের এই বায়ু, বাতাস। এই বাতাস, আমাদের ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বর, অর্থাৎ মুখের যে গর্ত, এটাকে ব্যাকরণে মুখ গহ্বর বলি আমরা। সাধারণ ভাষায় আমরা মুখের ভেতরে যে ফাঁকা এই জায়গার ভেতর দিয়ে যে বাতাসটা বের হয়, বাতাসের কিছুটা অংশ নাক দিয়ে বের হয়। এজন্য ভাষার উচ্চারণে নাকেরও কিছু ভূমিকা রয়েছে। যেমনিভাবে এই মুখের আমাদের ঠোঁট, দাঁত, এগুলোর ভূমিকা রয়েছে, তেমনি নাকেরও ভূমিকা রয়েছে
তো আমাদের আসলে ভাষা সার্থক হওয়ার জন্য দুই ধরনের যন্ত্র দরকার। একটা হলো আমাদের শ্রবণ যন্ত্র, যেটা দিয়ে শুনি, এবং আরেকটা হলো বাকযন্ত্র, যেটা দিয়ে কথা বলি। তো যেহেতু শব্দটি এসে গেল বাকযন্ত্র, বাকযন্ত্র কি আমরা একটু দেখি যে বাকযন্ত্র কি। সাধারণভাবে আমরা বাক বলতে বুঝি কথা বলা, হ্যাঁ, এবং যন্ত্র হলো এখানে প্রত্যঙ্গ, অর্থাৎ মানুষের কথা বলার সাথে যে প্রত্যঙ্গগুলো জড়িত সেই প্রত্যঙ্গগুলোকেই বাকযন্ত্র বলে। আমি আবার বলছি, মানুষের কথা বলার জন্য যে প্রত্যঙ্গগুলো, কথা বলার সাথে যে প্রত্যঙ্গগুলো জড়িত, একসাথে আমরা বাকযন্ত্র বলি, অর্থাৎ কথা বলার যন্ত্র। এই বাকযন্ত্র তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লিখে নিতে পারি। কথা বলার সাথে যে যন্ত্রগুলো বা প্রত্যঙ্গগুলো জড়িত সেগুলোকে একসাথে বাকযন্ত্র বলে। তাহলে বাকযন্ত্র হলো যেসব প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কথা বলি, এ সকল প্রত্যঙ্গগুলোই হলো এক কথায় বাকযন্ত্র। আমরা বাকযন্ত্রের সাথে একটু পরিচিত হব। আমরা একটা ছবি দেখব, যে ছবিটার মাধ্যমে আমরা বাকযন্ত্রের কিছু বাকযন্ত্রের পরিচয় পাব। যদিও এগুলো আমাদের পরিচিত, আমাদের মানবদেহেরই প্রত্যঙ্গ এগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা লক্ষ্য করি যে এটা একজন মানুষের মাথা, এখানে আছে মুখমণ্ডল, হ্যাঁ, এই যে রয়েছে কণ্ঠনালী, ফুসফুস। মানবদেহের যে ফুসফুস রয়েছে, এই ফুসফুস আসলে ভাষা সৃষ্টির ক্ষেত্রে, ভাষা প্রকাশের ক্ষেত্রে ফুসফুস ব্যাপক ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি, আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের যে পাঠ্যপুস্তক রয়েছে, এই 13 নম্বর পৃষ্ঠা থেকে, 13 পৃষ্ঠা থেকে দ্বিতীয় পরিচ্ছেদ শুরু। যদিও এখানে পরিচ্ছেদ উল্লেখ নেই, ধ্বনিতত্ত্ব কথাটাই রয়েছে পৃষ্ঠা 13 এবং 14। তো সেখানে আমাদের যে ধ্বনিতত্ত্বের আলোচনার প্রারম্ভে বাকযন্ত্র রয়েছে, আমি সেটাকেই উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই বাকযন্ত্রে আমরা প্রথমেই এখানে ঠোঁটকে ইন্ডিকেট করেছি, ঠোঁট, হ্যাঁ। যদিও ঠোঁটের দুটো অংশ রয়েছে, একটা নিচের অংশ, একটা উপরের অংশ। হ্যাঁ, নিচের অংশটাকে বলে অধর এবং উপরের অংশটাকে বলা হয় ওষ্ঠ। এই দুটোকে একসাথে বলা হয় ওষ্ঠাধর। এই দুটোকে একসাথে বলা হয় ওষ্ঠাধর। তো এই ওষ্ঠাধরকে আমরা এখানে ঠোঁট বলেছি, ঠোঁট। এবং আমাদের মুখের মধ্যে রয়েছে তারপরে জিহ্বা, হ্যাঁ, জিহ্বার ব্যাপক ভূমিকা রয়েছে উচ্চারণে। জিহ্বার অগ্রভাগ, হ্যাঁ, মধ্যভাগ, এই যে ভাগগুলো, এগুলো ব্যাপক ভূমিকা পালন করে জিহ্বা। এরপরে রয়েছে মুখের ভেতরে যে গর্ত, এটাকে আমরা বলছি মুখ গহ্বর, হ্যাঁ। এরপরে আমাদের চোয়াল, চোয়াল রয়েছে, হ্যাঁ। দাঁত, দাঁত, এই সামনের দাঁত এবং পাশের যে মাড়ির দাঁত, এগুলো ব্যাপক ভূমিকা রাখে।
নাক রয়েছে আমাদের, নাসারন্ধ্র, যে এই নাক রয়েছে। এরপরে মুখের ভেতরে যে জিহ্বার উপরে ছাদ রয়েছে আর কি আমরা বলতে পারি, এই মুখের ভেতরে যে ছাদের অংশটা, এটাকে আমরা বলতে পারি তালু। এই তালুর সামনের ভাগটাকে বলা হয় শক্ত তালু। সামনের, অর্থাৎ সামনের যে দাঁতের গোড়া থেকে, যেখান থেকে শুরু, এখান থেকে প্রায় মাঝামাঝি অংশ পর্যন্ত এই জায়গাটাকে বলা যায় সম্মুখ তালু বা শক্ত তালু। এবং এই পেছনের দিকটাতে যেটা রয়েছে এটাকে বলা যায় কোমল তালু, কোমল তালু বা নরম তালু। হ্যাঁ, তো এই তালুর ভূমিকা রয়েছে। এবং এরপরে রয়েছে গলবিল, তারপর আছে খাদ্যনালী, শ্বাসনালী। আমরা দেখব যে এখানে অনেক মানুষেরই, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের দেখা যায়, কখনো কখনো মেয়েদেরও দেখা যায়, এই জায়গাটাতে একটু উঁচু থাকে। এই উঁচু জায়গাটাকে ব্যাকরণে বলা হচ্ছে স্বরযন্ত্র। স্বর অর্থাৎ সুর তৈরির যন্ত্র। এর মধ্যে ভোকাল কর্ড রয়েছে বা স্বরতন্ত্রী রয়েছে। এই স্বরতন্ত্রীর মাঝ দিয়ে যখন বাতাস আসা যাওয়া করে, তখন এই স্বরতন্ত্রীগুলো কম্পিত হয়। আমরা জানি যে কম্পন ছাড়া কিন্তু কোনো আওয়াজ সৃষ্টি হয় না। তো এই স্বরযন্ত্রের ভেতর দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাস প্রবাহের ফলে এই স্বরতন্ত্রীগুলো অনুরণিত হয় বা কম্পিত হয়। এই কম্পন থেকেই মূলত আওয়াজ সৃষ্টি হয়। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, যখন আমরা কথা বলি তখন যদি নরমভাবে, সফটভাবে যদি আমরা আমাদের এই হাতের আঙ্গুলগুলো এখানে রেখে কথা বলি, তাহলে আমরা দেখব যে এখানে কম্পিত হচ্ছে। হ্যাঁ, তবে এই কম্পনটা কখনো বেশি হয়, কখনো কম হয়। হ্যাঁ, যেমনিভাবে মুখের বাতাস কথা বলার সময় কখনো বেশি বের হয়, কখনো কম বের হয়, তেমনিভাবে এই স্বরযন্ত্র, এর মধ্যে স্বরতন্ত্রী রয়েছে, স্বরযন্ত্র ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকা পালন করে। এরপরে ফুসফুস। আর যদি ভেতর থেকে আসি তাহলে ফুসফুস, কণ্ঠনালী। হ্যাঁ, ফুসফুস, কণ্ঠনালী, তারপর স্বরযন্ত্র। হ্যাঁ, একইভাবে জিহ্বা, তালু, ওষ্ঠ, দাঁত এবং নাসিকা, নাক। এই যন্ত্রগুলো ভাষা সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে, এই যে আমাদের প্রত্যঙ্গগুলো যেগুলো ভাষা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়, এগুলোকে এক কথায় বলা হয় বাকযন্ত্র। হ্যাঁ, বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি হয় এবং এই ভাষা আমরা যেমনি বলে প্রকাশ করি, হ্যাঁ, তেমনি আমরা লিখেও প্রকাশ করি। তো ভাষা যখন আমরা বলে প্রকাশ করি, এই বলার যে রূপ, এই রূপটাকে বিশ্লেষণ করলে, অ্যানালাইসিস করলে এর যে সূক্ষ্মতম অংশ পাওয়া যায়, হ্যাঁ, এই অংশটাকে আমরা ধ্বনি বলে থাকি। তো এই ধ্বনি যখন আমরা, তাহলে আমরা বলতে পারি কথ্য ভাষার ক্ষুদ্রতম অংশ বা একক হলো ধ্বনি। তো এই ধ্বনি আমাদের মুখ থেকে যখন উচ্চারিত হয়, তখন যদি আমরা লক্ষ্য করি যে কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের বাকযন্ত্রের কোথাও তেমন বাধা পায় না। যেমন আমরা যদি অ বা আ বলি, অ, আ, ই এগুলো বলি, তাহলে সরাসরি আমাদের মুখের কোথাও বাধা পাচ্ছে না। কিন্তু যদি আমরা প বলি, দেখো তাহলে প বলার শুরুতেই কিন্তু আমাদের দুই ঠোঁটকে আটকে দিতে হচ্ছে, দুই ঠোঁটকে আটকে দিতে হচ্ছে প। আগে দুই ঠোঁট আটকে তারপরে উচ্চারণ করতে হচ্ছে প। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমরা বলি চ, চ বলতে গেলে কিন্তু জিহ্বাটা তালুর সাথে স্পর্শ লাগে, ছোঁয়া লাগে। হ্যাঁ, একইভাবে যদি আমরা ক বলতে গেলি, যাই, তাহলেও কিন্তু আমরা আমাদের মুখের ভেতরে বাধা পাই, যেটা অ বা আ বলতে গেলে যে বাধাটা আমরা অনুভব করি না বা বাধা পাই না। তাহলে আমরা জানলাম যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয় এবং ভাষার লিখিত কথ্য ভাষার মৌলিক অংশ বা একক হলো ধ্বনি। এই ধ্বনিকে আমরা উচ্চারণ অনুসারে, উচ্চারণের দিক থেকে আমরা বাকযন্ত্রে
টাচ লাগা বা স্পর্শ লাগা না লাগার দিক থেকে, আমরা বাধা পাওয়া না পাওয়ার দিক থেকে আমরা ধ্বনিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বরধ্বনি, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো আমরা একটু ধ্বনির সংজ্ঞাটা লিখে নেব। আমি আগেই বলে নিচ্ছি, ধ্বনি এবং বর্ণ দুটো কিন্তু একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন তার ক্ষুদ্রতম অংশ যেমন ধ্বনি, এটা আমরা কথাটা যখন লিখে প্রকাশ করি তখন কিন্তু এই ধ্বনিটাই, যখন আমি যদি বলি অ, এটি একটি ধ্বনি, কিন্তু যখন আমি লিখবো অ, তখন কিন্তু এটা বর্ণ, তখন এটা বর্ণ। অর্থাৎ এটা যখন লিখে প্রকাশ করছি আমরা, রিটেন ফর্ম, এটা হলো বর্ণ, আর এই বর্ণটাই যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন কিন্তু সেটা ধ্বনিতে পরিণত হচ্ছে। তো আমরা ধ্বনির সংজ্ঞা লিখে নেই। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ ধ্বনিকে কিন্তু আমরা ইংরেজিতে সাউন্ড বলে থাকি। আমরা যখন কোনো মিউজিক প্লেয়ার চালাই, তাই না, ইউটিউবে ভিডিও দেখি, টেলিভিশনে দেখি, রেডিওতে দেখি, মোবাইলে দেখি, হ্যাঁ, আমরা বলি যে সাউন্ড বাড়াও কমাও। এই সাউন্ড মানে কিন্তু আওয়াজ। তো এই আওয়াজ আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। হ্যাঁ, আর প্রত্যেকটা ভাষারই কিছু নির্দিষ্ট সাউন্ড থাকে। বাংলা ভাষায় এরকম নির্দিষ্টই ধ্বনি রয়েছে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এটা নির্দিষ্ট। হ্যাঁ, তো এই ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেহেতু ধ্বনি উচ্চারণের সময়, কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও বাধা পায় না, আর কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা পাবেই। হ্যাঁ, যেগুলো বাধা পেয়ে উচ্চারিত হয় সেগুলো ব্যঞ্জন ধ্বনি, আর যেগুলো বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলো হলো স্বরধ্বনি। তাহলে আমরা ধ্বনিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বরধ্বনি, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করি, স্বরধ্বনি লিখে প্রকাশ করলে তখন সেটা হয়ে যায় স্বরবর্ণ। একইভাবে ব্যঞ্জন ধ্বনিকে লিখে প্রকাশ করলে সেটা হয়ে যায় ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, যদি আমরা ধ্বনির পাশাপাশি বর্ণ বলি, হ্যাঁ, এই ধ্বনি বর্ণ, হ্যাঁ, ধ্বনিকে লিখে প্রকাশ করলে সেটা হয়ে যায় বর্ণ। তেমনি ভাবে এই স্বরধ্বনিকে লিখে প্রকাশ করলে কিন্তু হয়ে যায় স্বরবর্ণ। হ্যাঁ, আমাদের কিন্তু সমাজে অনেক সময় দেখি যে আমরা একটু ভুলের মধ্যে থাকি। আমরা বলি যে যেই বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, এরকম আমরা সংজ্ঞা অনেক সময় শুনে থাকি, দেখে থাকি। হ্যাঁ, আসলে বিষয়টা হলো যে স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ, একইভাবে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ ব্যঞ্জন বর্ণ। এখানে কিন্তু বর্ণ কারো সাহায্য নিয়ে উচ্চারিত হয় না। অর্থাৎ বর্ণ যখন উচ্চারণ হয় তখন কিন্তু সেটা ধ্বনি হয়ে যায়, সেটা আর বর্ণ থাকে না। একইভাবে ধ্বনিকে যখন লিখে প্রকাশ করি তখন কিন্তু সেটা বর্ণ হয়ে যায়, সেটা আর ধ্বনি থাকে না। এই স্বরধ্বনির লিখিত রূপই স্বরবর্ণ, আবার
ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপই ব্যঞ্জন বর্ণ। তো আমরা যেটা সচরাচর শুনে আসি যে বর্ণের অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, আসলে উচ্চারণের সময় কেউ কারো সাহায্য নেয় না। তাহলে কিভাবে উচ্চারিত হয়? উচ্চারিত হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনির সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় না, আসলে এটা উচ্চারিত হয় বাকযন্ত্রের সাহায্যে। আমাদের যে প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলোর সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়। তো এই ধ্বনি উচ্চারণ হতে গেলে আমরা যখন উচ্চারণ করি তখন আমরা বলছি বারবার যে কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে বাকযন্ত্র আসলে কোথাও বাধা পায় না, আবার কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে বাধা পাই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ধ্বনিকে দুই ভাগে ভাগ করেছি। আর বর্ণটা হলো ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ এই স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ ব্যঞ্জন বর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পেয়েছি যে বাকযন্ত্র কি, বাকযন্ত্রর পরিচিতি, এবং এরপরে জানলাম ধ্বনি কি, ধ্বনির শ্রেণীবিভাগ। এখন আমরা চলে আসবো স্বরধ্বনিতে। স্বরধ্বনি, স্বরধ্বনি কি? এই স্বরধ্বনি হলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, হ্যাঁ, সে ধ্বনিকে হয় তাকে মানে ওই ধ্বনিগুলোকে, যে ধ্বনিগুলো বাধা না পেয়ে উচ্চারিত হয় আমরা তাকে বলতে ওই ধ্বনিগুলোকে বোঝাতে চাচ্ছি, তাকে স্বরধ্বনি বলে। তাকে স্বরধ্বনি বলে। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ নিতে পারি, যেমন অ, আ, ই ইত্যাদি ইত্যাদি। একইভাবে আমরা ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাও বলতে পারি যে বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেগুলো ব্যঞ্জন ধ্বনি। অবশ্যই এর সাথে আরও কিছু বিষয় রয়েছে, হ্যাঁ, শ্রুতিগ্রাহ্যে চাপা খাওয়া, হ্যাঁ, ঘোষ, এ সকল বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও বিস্তারিত জানব। তো আসলে এই যে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, আমাদের এই স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা এবং ঠোঁট এই দুটোর অবস্থান এবং ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। তো আমরা এখন জানবো যে এই যে স্বরধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, সেই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার যে অবস্থান থাকে, এই জিহ্বার অবস্থা অনুসারে স্বরধ্বনিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা এটি একটি ছক আকারেও লিখে নিতে পারি। আমরা সম্মুখ স্বরধ্বনি, মধ্য অবস্থিত স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি, এই 3 ভাগে স্বরধ্বনিকে ভাগ করতে পারি জিহ্বার অবস্থা অনুসারে। এই ফ্রন্ট বা সম্মুখ, যেটা সামনের থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হলো ই, এ, এ, ই, এ, এ, এবং এরপর রয়েছে মধ্যে আ,
আ, ই, এ, আ, অ, ও, উ। এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু দেখো আমরা সাধারণভাবে আমাদের বর্ণমালায় যেভাবে আমরা বর্ণগুলো সাজানো দেখি এটা সেভাবে সাজানো নেই। প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কেন অ, আ, ই এভাবে সাজাইনি কেন? আসলে এখানে সাজানো হয়েছে উচ্চারণ স্থানের ক্রম অনুসারে, অর্থাৎ জিহ্বার যে অবস্থা, জিহ্বা যখন আমরা ই বলি তখন কিন্তু আমাদের মুখের ভিতরে জিহ্বাটা উঁচুতে চলে যায়। ই ই বলতে গেলে কিন্তু জিহ্বাটা উঁচুতে চলে যায়। এজন্য কিন্তু এই ইকে কিন্তু আমরা উচ্চ স্বরধ্বনিও বলতে পারি। এটাকে আমরা উচ্চ স্বরধ্বনিও বলতে পারি। এরপরে আমরা এ কে উচ্চ মধ্য বলতে পারি, উচ্চ মধ্য। এরপরে একে বলতে পারি নিম্ন মধ্য, নিম্ন মধ্য, এবং আকে বলতে পারি নিম্নাবস্থিত স্বরধ্বনি। এটা আ বলার সময় আ বলার সময়তে কিন্তু জিহ্বাটা কিন্তু একেবারেই জাস্ট ফ্লোরে পড়ে থাকে। আমাদের মুখের মধ্যে যে একেবারে নিচের জায়গাটা, যদি আমরা মুখের মেঝে বলি বা ফ্লোর বলি, একদম নিষ্ক্রিয়ভাবে নিচে পড়ে থাকে। এজন্য কিন্তু আমরা এটা আকে নিম্নাবস্থিত মধ্য স্বরধ্বনি বলছি, নিম্নাবস্থিত মধ্য স্বরধ্বনি। তাহলে আমরা ই উচ্চারণের সময় জিহ্বা অনেকটা উপরের দিকে যায় এবং এ বলার সময় আরেকটু নিচে নেমে আসে, এ উচ্চারণ করার সময় আরো নেমে আসে, এবং আ উচ্চারণ করার সময় জিহ্বাটা একেবারেই নিচে পড়ে থাকে। এজন্য আমরা এই তিনটা ই, এ, এই তিনটা সামনের ভাগ থেকে উচ্চারিত হয়, এবং আ মাঝের ভাগ থেকে, এবং অ, ও, উ এই তিনটা উচ্চারণ হয় জিহ্বার পশ্চাৎ বা ব্যাক থেকে, পেছন থেকে। এই জন্য এটাকে আমরা পশ্চাৎ স্বরধ্বনি বলছি। তাহলে কিন্তু আমরা জিহ্বার অবস্থা অনুযায়ী জিহ্বার অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হলো কি সম্মুখ স্বরধ্বনি ই, এ, আর মধ্যাবস্থিত স্বরধ্বনি আ, এবং পশ্চাতের যে স্বরধ্বনি, যে ব্যাক থেকে যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় অ, ও, উ, অর্থাৎ ই, এ, আ, অ, ও, উ। এটা কিন্তু একসাথে উচ্চারণ করলে ইয়াও এভাবে কিন্তু আমাদের মুখের ভিতর থেকে ইয়াও হয়ে আসে, উচ্চারণ আমরা করতে পারি। তাহলে এটা তুমি যদি ই, এ, আ, অ, ও, উ এভাবে উচ্চারণ করো, এবং দ্রুত মনে রাখার জন্য ইয়াও এরকম উচ্চারণ করে তুমি মনে রাখতে পারো, যে উচ্চারণের যে ক্রম অনুসারে সেই অনুসারে আমরা উচ্চারণ করতে পারি। আর এই সাতটি হলো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। এই সাতটি হলো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। এই দুইটি মৌলিক স্বরধ্বনি মিলে আবার একটি যৌগিক স্বরধ্বনি গঠিত হয়। আমাদের বাংলা ভাষায় আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে আমরা বলতে পারি যে 25টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। যদিও আমরা আরেকটু উচ্চ শ্রেণীতে পড়লে আমরা তখন দেখতে পাবো যে 31টি পর্যন্ত আমরা যৌগিক স্বরধ্বনির বর্ণনা বা পরিচয় পাবো। তো আমাদের বর্ণমালায় কিন্তু দুটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, ওই আর ও। তো এই মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি? ই, এ, আ, অ, ও, উ। এবং আমাদের বর্ণমালায় দুটি যৌগিক স্বরধ্বনিকে বর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই দুটি হলো ওই এবং ঔ। এই দুটি হলো আমাদের ওই এবং ঔ, এই দুটি হলো আমাদের যৌগিক স্বরধ্বনি। আর বর্ণমালায় যখন এরা স্থান পেয়েছে তখন যৌগিক স্বরবর্ণ। তো আরেকটা বিষয় হলো যে প্রশ্ন থাকতে পারে এ এটা আমাদের বর্ণমালায় তো আসলে বলতে কোনো বর্ণ নেই, বলতে কোনো বর্ণ নেই, যেহেতু আমরা আগেই বলে এসেছি যে ধ্বনির লিখিত রূপী বর্ণ। তাহলে প্রশ্ন আসতে পারে যে এর তো কোনো বর্ণ নেই। আসলে এর উচ্চারণকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, ভাগ করা হয়। একটা হলো এর সংবৃত উচ্চারণ, আর একটা বিবৃত উচ্চারণ। আমরা এটা পরবর্তীতে আবার জানবো যে
তাহলে আমাদের এই আহ, উচ্চারণ জিহ্বার অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে আমরা 3 ভাগে ভাগ করেছি: সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় পরিচ্ছেদের 13 এবং 14 পৃষ্ঠা যদি একটু পড়ো, দেখো, তাহলে হয়তো আমার এই আলোচনা থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলেই আমার এই আলোচনাটা সার্থক হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কোনো দুর্বোধ্যতা থাকে সেটাও জানাবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের বাকি অংশটুকু আমরা আলোচনা উপস্থাপন করব। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এবং কোভিড-19 থেকে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর পরিত্রাণ এর শুভ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না